প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ২১ বছরের কারাদণ্ড। শেখ হাসিনার ছেলে বললেন এটা হচ্ছে মিথ্যা এবং বানোয়াট মামলা। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে মুখ খুললেন ভারত সরকার। ঘন্টার ব্যবধানে ৩বার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ। প্রিজন ভ্যান থেকে জয় বাংলা স্লোগান দিয়ে আদালতে কাঁপিয়ে দিল জুনায়েদ আহমেদ পলক। এবং এবার এনসিপির নেতৃত্বে নতুন জোট হলো লন্ড ভন্ড। এতক্ষণ শুনছিলেন সারাদিনের সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। একটা মিথ্যে মামলা আমাদের বিরুদ্ধে সাজানো হয়েছে যাতে আমরা নির্বাচন না করতে পারি, এটাই কিন্তু মূল উদ্দেশ্য। এই রায়গুলোর মূল উদ্দেশ্যই হলো যাতে আমার মা, আমার পরিবারের কেউ নির্বাচন করতে না পারে। সম্প্রতি দুদকের মামলার রায় ঘোষণার পর এমন বিস্ফোরক মন্তব্য করেছেন হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। অনিয়ম করে এসব প্লট বরাদ্দ নেওয়া হয়েছে এমন অভিযোগের জবাবে সজীব ওয়াজেদ জয় আরও বলেন, আমার নিজস্ব কোনো জমি নাই। আমার যে জমি আছে সেটা আমার বাবার ছিল। আমি কোনোদিন ঢাকা শহরে বাংলাদেশে কোনো জমি কিনিনি। আমার যে খালাতো ভাই বোনেরা তাদের কিন্তু নিজস্ব কোনো জমি নেই। তারা যে পৈতৃক সম্পত্তি পেয়েছে সেটাই আছে। আমাদের 5 ভাই বোনের মধ্যে আমাদের পৈতৃক সম্পত্তি ছাড়া বাংলাদেশে আমাদের কোনো জমি নেই। এই একটা মাত্র জমি আমরা প্রথমবারের মতো নিজেদের অর্থায়নে কিনলাম। এখানে কিন্তু আইন একদম স্পষ্ট যে যাদের কোনো জমি নাই তারা কিনতে পারে। এখন আপনারা দেখেন আমার জন্য কোনো জমি আছে কিনা বাংলাদেশে। আমার খালাতো ভাই বলেন বোনের জন্য অন্য কোনো বাড়ি আছে কিনা। আমাদের কোনো জমি নাই বলেন তিনি। ক্ষমতার অপব্যবহার করে পূর্বাঞ্চলের রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগে করা 3 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে 21 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং সজীব ওয়াজেদ জয়কে 5 বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেছে কোনো আবেদনপত্র ছাড়াই এখতিয়ার বহির্ভূতভাবে শেখ হাসিনা সহ তার পরিবারের নামে প্লট বরাদ্দ করা হয়েছিল। ঢাকার 5ম বিশেষ জজ মোহাম্মদ আবদুল্লাল মামুন এই রায় ঘোষণা করেছেন। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রশ্নে এবার মুখ খুললেন ভারত সরকার। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে বাংলাদেশে দেওয়া চিঠি পরীক্ষা করে দেখছে ভারত। বুধবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল রাজধানী নয়াদিল্লিতে সংবাদ ব্রিফিংয়ে এই কথা বলেছেন। ব্রিফিংয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, চলমান বিচারিক ও অভ্যন্তরীণ আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। আমরা শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি ও স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা অব্যাহতভাবে সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। নয়াদিল্লিকে দেওয়া চিঠির বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনাকে ফেরত চেয়ে পাঠানো চিঠির জবাব এখনও আসেনি। আজ দুপুরের পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই খবর জানান। কোন প্রক্রিয়ায় ভারতে চিঠি পাঠানো হয়েছে সে প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা সাংবাদিকদের বলেন, নোট ভার্বাল আমাদের মিশনের মাধ্যমে ওদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। কোনো উত্তর আসেনি, এত তাড়াতাড়ি উত্তর আশাও করি না আমরা। গত বছর ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে বাংলাদেশ 2 দফায় চিঠি দিলেও সাড়া দেয়নি ভারত। এর মধ্যে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গত বছরের ওই আন্দোলনের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতা বিরোধী অপরাধে দোষী সাব্যস্ত করে শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড দেন। এরপর শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে তৃতীয়বারের মতো চিঠি দেয় বাংলাদেশ। চিঠিতে বলা হয়, বিস্তারিত বিচারিক প্রক্রিয়া শেষে 17 নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রায় দিয়েছেন। আদালত মানবতা বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছেন। এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ 2 দেশের মধ্যে সই হওয়া প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ভারতকে আবার অনুরোধ জানাচ্ছে।
এই চিঠির কোনো জবাব নয়াদিল্লি না দিলেও শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে রায় ঘোষণার পর একটি বিবৃতি দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তাতে বলা হয়েছিল, নিকট প্রতিবেশী হিসেবে ভারত বাংলাদেশের শান্তি, গণতন্ত্র, অন্তর্ভুক্তি, স্থিতিশীলতা সহ বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থের বিষয়ে অঙ্গীকারবদ্ধ। এই লক্ষ্য অর্জনে আমরা সবসময় সব অংশীজনের সঙ্গে গঠনমূলকভাবে যুক্ত থাকব। দিন যত যাচ্ছে ততই বিপর্যয়ের মধ্যে পড়ছে সারা বাংলাদেশ। এবার ১৩ ঘন্টার ব্যবধানে ৩ বার ভূমিকম্পে কাঁপল দেশ। এর ফলে দেশ জুড়ে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। স্বল্প সময়ে এমন ঘন ঘন কম্পন দেশের ভূতাত্ত্বিক স্থিতিশীলতা নিয়ে উদ্বেগ বাড়িয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা ছিল মৃদু মাঝারি, তবুও সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ৩টার পর থেকে আজ বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ প্রায় ১৩ ঘন্টার ব্যবধানে এই কম্পনগুলো অনুভূত হয়। রিক্টার স্কেলে কম্পনগুলোর মাত্রা ছিল মাঝারি বা হালকা। বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ দিকে ভূমিকম্প অনুভূত হয় রাজধানীতে। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবায়েত কবির এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এটা স্বল্পমাত্রার ভূমিকম্প। এর উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে। রিক্টার স্কেলে এর মাত্রা ছিল ৩.৬। রাজধানীতে ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়া অফিস পর্যবেক্ষণ করে মাত্রা জানাচ্ছে। এদিকে ভারতের জাতীয় ভূমিকম্পবিদ্যা কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৬। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার ভেতরে। গত ২২ ও ২৩ নভেম্বর ২ দিনের ব্যবধানে ঢাকা ও এর আশেপাশে এলাকায় ৪ বার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর মধ্যে ৩টির উৎপত্তিস্থল ছিল নরসিংদী এবং একটি ঢাকা। এর মধ্যে শুক্রবার, একটি শনিবার ৩ বার ভূমিকম্প সংঘটিত হয়। প্রিজন ভ্যান থেকে এভাবেই গলা ফাটিয়ে চিৎকার করে জয় বাংলা স্লোগান দিলেন সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বৃহস্পতিবার এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া ওই ভিডিওতে সাবেক তথ্য যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে আরও বলতে শোনা যায়, প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে প্রগতিশীলদের বিজয় অনিবার্য। শেখ হাসিনার পতনের পর থেকে জুলাই আগস্ট হত্যা মামলায় কারাগারে আছেন জুনায়েদ আহমেদ পলক। সাবেক তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক ৫ই আগস্টের পর থেকে আদালতে নেওয়া আসার প্রায় সময় তিনি নানা ধরনের স্লোগান এবং বিস্ফোরকমূলক কথাবার্তা বলেন। এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা প্রতিক্রিয়া তৈরি হচ্ছে। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে নতুন জোট গঠনের আলোচনা থাকলেও শেষ মুহূর্তে এনসিপির আপত্তিতে আপ বাংলাদেশকে সঙ্গে না নেওয়ার সিদ্ধান্তে স্থগিত হয়ে গেছে প্রস্তাবিত রাজনৈতিক জোটের ঘোষণা। ফলে ৪ দলের প্রত্যাশিত জোট গঠনের উদ্যোগ পেছাতে বাধ্য হয়েছে। বৃহস্পতিবার সকালে শহীদ আবু সাঈদ কনভেনশনে নতুন জোটের আত্মপ্রকাশ নিয়ে বৈঠকে হওয়ার কথা থাকলেও সকালে সেটি স্থগিত করা হয়। এই প্রসঙ্গে এবি পার্টির সহ-দপ্তর সম্পাদক মশিউর রহমান মিলু ঢাকা পোস্টকে বলেন, বৈঠক স্থগিত করা হয়েছে। আমরা পরবর্তীতে জানিয়ে দেব, এটা হঠাৎ করেই মাঝরাতে স্থগিত হয়েছে। আমাদের শরিক যারা, তাদের ভেতরে ডিসকাশনের কিছু বিষয় আছে। এনসিপির অনেক জুনিয়র নেতারা আছে, বোঝার জায়গা আছে। এই জায়গা থেকে আমরা একটু দেরি করছি। তিনি আরও বলেন, এনসিপি আপ বাংলাদেশকে নিতে চাচ্ছে না। তাদের নিজেদের মধ্যে কোন্দল আছে, জোট হবে, তবে একটু দেরি হচ্ছে। নতুন জোট গঠনে আলোচনার মধ্যে জাতীয় নাগরিক পার্টি, আমার বাংলাদেশ এবি পার্টি, বাংলাদেশ রাষ্ট্র সংস্কার আন্দোলন, ইউনাইটেড পিপলস বাংলাদেশ, আপ বাংলাদেশ, এই 4 দল নিয়ে নতুন জোটের আত্মপ্রকাশের কথা ছিল আজ। তবে সে বৈঠক ভেস্তে গেছে। এনসিপির একটি সূত্র জানিয়েছে, গতকাল রাতে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের আলোচনায় আপ বাংলাদেশকে জোটে নিতে রাজি হয়নি দলের একাংশ। জোটে আপ বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি বৈঠকে পাশ করাতে পারেনি এনসিপি, তাই আপাতত জোটের আলোচনা পিছিয়ে গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক এনসিপির এক কেন্দ্রীয় নেতা জানিয়েছেন, গতকাল রাতের বৈঠকে এনসিপির কয়েকজন নেতা আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায়নি।
শেষে এনসিপি সিদ্ধান্ত নিয়েছে আপ বাংলাদেশকে নিয়ে জোট করবে না। এখন জোট সম্ভাবনার অন্য দল যদি বলে তারা আপ বাংলাদেশ ছাড়া জোট করবে না, তাহলে তো জোট অনিশ্চয়তার মধ্যে পড়বে। এই জন্য আলোচনা চলছে, আপাতত আজকের বৈঠক হচ্ছে না। ইউনাইটেড পিপলস আপ বাংলাদেশের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ গণমাধ্যমকে বলেন, জোট গঠন প্রক্রিয়া পিছিয়েছে, আলাপ আলোচনা চলছে, কনফার্ম হলে জানাতে পারবো। এনসিপি নাকি আপ বাংলাদেশকে নিয়ে জোট করতে চায় না, এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদেরকে আনুষ্ঠানিকভাবে এমন কিছু জানানো হয়নি।